আমি তো অন্ধ নই, আর আমি ওয়েপন সম্বন্ধে একেবারে অজ্ঞই নই। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনা প্রধানের এই বক্তৃতা, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমি যে কথাটা বলেছি খুব সংক্ষেপে, কারণ সেনাপ্রধান যা বলেছেন সেটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। সেটা নিশ্চয়ই উনি বহু কিছু উপলব্ধি করে কথাগুলো বলেছেন। তো আমি যেটা দেখেছি, আমি বহু বছর থেকে সেনাপ্রধানকে চিনি, ধরুন প্রায় 90 সাল থেকে আমি তাকে চিনি, কারণ আমার সাথে উনি কাজ করেছিলেন। আমি যখন ব্রিগেড কমান্ডার, তিনি আমার ব্রিগেড একজন স্টাফ ছিলেন, এবং আমি তখন থেকে দেখেছি যে একটা ইয়াং অফিসার হিসাবে তিনি অত্যন্ত দৃঢ় এবং সুস্পষ্টবাদী ছিলেন। কথা একটু কম বলতেন, কিন্তু যথেষ্ট দায়িত্ববান কথা যখনই বলতেন তখনই যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলতেন। আমার তার সাথে কতখানি গ্যাপ আপনি বুঝতেই পারছেন। তারপরেও আমি তখন থেকে তাকে খুব পছন্দ করতাম, কারণ আর আমার খুব ক্লোজ স্টাফ, কাজেই আমার তো লাইকিং ছিলই। সেনাপ্রধান হওয়ার পরে তার উপরে যে কঠিন পরীক্ষাটা আসতো সেটা সম্বন্ধে আপনারা জানেন। দুর্দান্ত কঠিন পরীক্ষা, আমি বলবো একেবারে এত সহজ কিছু ছিল না। সেই কঠিন পরীক্ষা থেকে তিনি, আমি মনে করি যে জাতির একটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম, আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইতিহাসে এত ক্রিটিক্যাল টাইম পাওয়া যায়নি, সেখানে তিনি একটা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছেন, যার কারণে যা হয়েছে আপনারা ভালো করে জানেন। উনি যে কথাটা বলেছেন, যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না, কারণ একটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম, যা আমি ইউটিউবে শুনেছি, একজন সেনা প্রধান হিসেবে, অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আপনাকে মনে রাখতে হবে এই সেনাবাহিনী এখন বহু গুণে কলেবরে বেড়েছে। শুধু কলেবরেই নেই, জনসংখ্যায় বেড়েছে, আপনার অনেকগুলো ফরমেশনে বেড়েছে, এবং এই সেনাপ্রধানের দায়িত্ব অনেক বেশি যে আগে সেনাপ্রধানদের চাইতে ছিল। এবং তিনি এই মুহূর্তে যে সংযম দেখাচ্ছেন মানে সেনাপ্রধান হিসাবে, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের অনুগত্য প্রকাশ করে যেভাবে তিনি কাজ করছেন, এটা কিন্তু আমি আমার এত বছর বয়সে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বহু সেনাপ্রধান দেখেছি, প্রথম সেনা প্রধান থেকে এই পর্যন্ত আমি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট কামনেস, যথেষ্ট বিবেচনার ব্যক্তি বলে আমি দেখেছি। ওই দিন উনি যে কথাগুলো বলেছিলেন, দেখুন সেইগুলো ডেফিনেটলি তার ভেতর থেকে কোনো বিষয়ে, যে বিষয়ে তিনি হয়তো এক্সপ্রেস করতে চেয়েছেন এবং তিনি করেছেন। বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে, এত বড় এত পাওয়ারফুল একটা বাহিনী, সেই বাহিনীর প্রধান যখন কথা বলেন, সেই কথাগুলো কিন্তু তিনি মিন করে বলেন, এবং আপনারা দেখেছেন তার অঙ্গভঙ্গি, তার চোখের চাহনি, তার কথাবার্তা অত্যন্ত গুরুগম্ভীর ভাবে বলেছেন। কাজে আমি মনে করি যে, যেমন আমি তাকে জানতাম, এখনো জানি, অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড সোলজার, প্রকৃতপক্ষে একজন সোলজার। আমি মনে করি যে বাংলাদেশের এই সময়, এই ক্রান্তি লগ্নে তাকে নিয়ে আপনারা যত কিছুই বলতে পারেন, তার বিশ্লেষণ যাই করেন না কেন, আমার মনে হয়, আমার দৃষ্টিতে তিনি একজন প্রকৃত সোলজার। মনে রাখবেন, এই সময় পর্যন্ত তিনি নিজে যা বলেছেন যে আমার কোনো লোভ নেই, অ্যাকচুয়ালি তাই তিনি দেখিয়েছেন। তিনি অত্যন্ত পপুলার একজন সেনা প্রধান, যতটুকু আমি তাকে জানি। আমি তাকে যেটা বলেছি যে উনি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, উনি যা কথা বলেন ই মিনস ইট, এবং তিনি চিন্তা ভাবনা করেই কথাগুলো বলেছেন। এর ইন্টারপ্রিটেশন কি হবে সেটা উনি বলতে পারবেন বেশ ভালো করে, এবং আপনারা যারা বিশ্লেষণ ব্যাখ্যা করেন তারা বলতে পারবেন, কিন্তু এর ইন্টারপ্রিটেশনে আমি যাচ্ছি না। কিন্তু আমি একজন তাকে অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত একজন সেনাবাহিনী প্রধান হিসাবে আমি দেখছি। কিন্তু স্যার, এখানে আমি একটু যদি বলি যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, আপনি একটা ভালোভাবে একটা কমেন্টস আপনি বলেছেন, খোলা মন নিয়ে বলেছেন, কিন্তু আমরা দেখেছি যে জনগণের একটা অংশ সেটাকে মিস ইন্টারপ্রেট করলো, এবং সেজন্য মানে আপনাকে কেন্দ্র করে যে একটা অনর্থক একটা বিতর্ক আমরা সে সময় দেখেছিলাম। ঠিক ওই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা এখন দেখছি, যে সেনাপ্রধান তিনি খোলা মনে কিছু কথা বলেছেন, এটাকে আবার ভিন্নভাবে কিন্তু কেউ কেউ ব্যাখ্যা করে তাকে মানে কলঙ্কিত করার একটা অপচেষ্টা করছে। তো আমি আপনাকে জানতে চাই যে কেন, মানে আমাদের সোসাইটিতে এই জিনিসটা কেন, যে একজন মানুষ খোলা মনে কিছু কথা বললে সেটাকে আমরা পজিটিভ পার্সপেক্টিভে না দেখে সেটার একটা ভিন্ন ভাবে আমরা ইন্টারপ্রেট করি, এবং করে কিন্তু আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই বারবার করি। এই প্রবণতাটা কেন আপনার মনে হয়? সাকিব, এটা আমি তো খুব মনস্তাত্ত্বিকবিদ নই, তবুও আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি যা দেখেছি, এবং বাংলাদেশ স্বাধীনতার পরের থেকে আমি এই সেনাবাহিনীতে চাকরি করেছি এ পর্যন্ত, এবং প্রায় 30-35 বছর আমি সিভিল সোসাইটির সাথে আছি, আপনারা জানেন।
আমার কন্ট্রিবিউশন কি আছে না আছে সেটা আমি নিজে বলবো না, কিন্তু বিষয়টা হলো আমাদের দেশের এখনো যে সামাজিক যে একটা বড় ধরনের মূল্যবোধ, সেটা কিন্তু এখনো গড়ে ওঠেনি, সেটা আমরা এখনো অর্জন করতে পারিনি। শুধু তাই নয়, আপনি দেখেন যে আশেপাশের দেশগুলোকে দেখেন, আমাদের মানুষজনকে দেখেন, আমাদের ন্যাশনালিজম বা আমরা যে নিজেদেরকে মনে করি যে আমরা দারুণ একটা জাতীয়তাবাদ এবং জাতীয়ত বোধ সম্পন্ন চেতনার মানুষ, তা ঠিক নয়। আমরা নিজেদের ক্ষতি করার চেষ্টা করি। সেটা কি কারণে? আমি মনে করি নানাবিধ কারণে। একটা হচ্ছে গোষ্ঠী স্বার্থ এবং একটা ব্যক্তিগত স্বার্থ হতে পারে। আমি নিজের কথাই বলি, আমার এই পজিশনে হয়তো সবাই আমাকে পছন্দ করছেন না, করার কথা নয়। 18 কোটি লোক, তার মধ্যে সবাই যে আমাকে পছন্দ করবেন আমি সেটা কখনো আশা করি না। তারপরেও ধরেন যে এই যে কথাটা আপনি বললেন, আমি ওই সময় যে কথাটা বলেছিলাম, আমি কিন্তু কথাটা আমি এর আগে আপনাকে বলেছি, পুরো কথাটা শোনেন আমি কি বলেছি। আজকে সেই কথাটা কি আপনি একাই বলেছি, আর কেউ বলেনি এখন পর্যন্ত? এটা নিয়ে আনফরচুনেটলি তখন মাত্র অনেকে বুঝতে পারেন নাই, বা অনেকে অর্ধেক কাটাকাটি করে কথা হয়েছে, সেগুলো নিয়ে এত ভুল বোঝাবুঝি হতে পারে। আমি অ্যাকসেপ্টেড ইট, এবং আমি এটা অ্যাকসেপ্ট করেই আমি যেভাবেই হোক থাকতে হয়েছে আমাকে, আমি থাকছি। এখন আমি সেই বিষয়ে যেটা আমি বলছি সেটা আমি রিপিট করতে চাই না। বাংলাদেশে আমরা হানাহানি করতে চাই না। আমরা যে যা করেছে তার জন্য বিচার হওয়া উচিত এবং পানিশমেন্ট হওয়া উচিত। ভবিষ্যতে যারা এরকম না হয় সেরকম পন্থা অবলম্বন করা উচিত, বিশেষ করে আমাদের পলিটিক্যাল সার্কেলে। আপনি দেখেন যে কতজনকে টর্চার করা হয়েছে, কতজনকে বিপদে ফেলা হয়েছে, কতজনকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে। এখন সবাই যদি তার রিভেঞ্জ নেওয়ার কথা চিন্তা করে, তাহলে এদেশে হানাহানি বন্ধ হবে কি হবে না? সেটাই আমার মনে হয় যে কথাটা, মেসেজটা আমার মনে হয় সেনাপ্রধান দিয়েছিলেন, যে আমরা নিজেরা হানাহানি করছি, যে কারণে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন যা আছে হতো তার চেয়ে ভালো হতে পারতো। তবুও আমি বলবো যে আমাদের আত্ম উপলব্ধি হওয়ার সময় এসেছে, এবং এটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমাদের দেশ এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি হবে। কাজে আপনি হঠাৎ করে একজনকে জাজ করবেন ইমোশনালি, তার পেছনে পড়বেন। আমরা ইমোশনাল জাতি, অবশ্যই ইমোশনালি তার বিরুদ্ধচারণ করবেন, হয়তো এমন কথা বলবেন যার কোনো হয়তো যদি সেগুলো আপনার ইনভেস্টিগেশন করা হয় তার ভিতরে যদি পাওয়া যাবে না কিছুই। বাট আমি আপনার বিরুদ্ধে কথা বলে হেট্রেড তৈরি করছি, আমার হয়তো কোনো ইন্টারেস্ট থাকতে পারে, অথবা একটা অন্য কোনো রকম চিন্তা ভাবনা থেকে আমি কথা বলতে পারি। আমি বলতে পারি যে আপনি এটা বলেছেন, ওটা বলেছেন, একটা ইন্টারপ্রিটেশন এই, অথবা আপনি একটা এটা করেছেন। এইগুলো করে আমরা এই মুহূর্তে আমরা কিন্তু দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত যারা চিন্তাশীল, উদ্বিগ্ন। এবং আমি মনে করি যে আমাদের এখন চিন্তা করা উচিত, আমরা অনেক হয়েছে, আমরা এই 15 বছরে হানাহানি দেখেছি, গুম দেখেছি, খুন দেখেছি, এমনকি এখন পর্যন্ত লোকের হিসাব পাওয়া যাচ্ছে না কতজন গুম হয়ে আছে। এটা কি একটা স্বাধীন জাতি আমাদের মতো একটা, আমি যদি বলি যে আমরা একটা সিভিলাইজড কান্ট্রি, আমাদের সিভিলাইজেশন কিন্তু আজকের কালকের নয়, ইটস ভেরি ওল্ড সিভিলাইজেশন, যেটা আপনার এই সাবকন্টিনেন্টাল সিভিলাইজেশন। তারপরে যদি আমরা এখন পর্যন্ত সেই আপনার ওই চক্রের মধ্যে বেঁধে থাকি, তাহলে আমার মনে হয় যে এর থেকে যদি বেরোতে না পারি, তাহলে বোধহয় আমরা খুব আনফরচুনেট জাতি হিসেবে আমার মনে হয় আমরা পরিচিত হব, বা আমরা আনফরচুনেট জাতি হিসেবে যাচ্ছি। ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত, আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সে সময় আপনি বলেছিলেন যে সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে, ম্যাসিভ ইনভেস্টিগেশন হওয়ার দরকার। এরা কারা, কাদের হাতে 7.62 রাইফেল গেল? চিকিৎসকরা দেখালেন যে 7.62 পুরো একটা বুলেট। তো এটা খুবই উদ্বেগজনক। এবং আপনি এই যে কথাটা বললেন, এই বক্তব্যকে পরবর্তীতে আমরা দেখলাম যে কোট করে শেখ হাসিনা জুলাই আগস্ট গণ আন্দোলনকে একটা ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াচ্ছেন, আর সেক্ষেত্রে তিনি আপনার এই কোটটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তো আপনি এ প্রসঙ্গে শেখ হাসিনার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যে কেন আপনার এই কোটটাকে কেন্দ্র করে সে এটাকে মিস ইন্টারপ্রিট করে বিভ্রান্তি ছড়াচ্ছে? আমি ব্যক্তিগত ওনার উদ্দেশ্যে কিছুই বলবো না। উনি সারা জীবন তো এই কথাই আমরা শুনে আসছি, উনি যেটুকু তার জন্য প্রয়োজন ততটুকু তিনি পিক আপ করেন এবং সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এগুলো যদি উনি না করতেন তাহলে তো আজকে এই অবস্থাতে তিনি পড়তেন না। আমি এইটুকুই বলছি যে আমার কথাটা এখন যেটা বেরোচ্ছে, এখন আপনি নিশ্চয়ই দেখছেন যে পুরো কথাটা বেরোচ্ছে, যে আমি যেটা বলেছিলাম সেটা এখন আমি দেখছি যে অনেক জায়গা থেকে বেরোচ্ছে, আপনাদের হয়তো আপনাদেরও সমর্থনে এগুলো বেরোচ্ছে। সেখানে পুরো কথাটা ছিল এই যে 7.62 এইসব ওয়েপন পুলিশের হাতে আছে,
বিজিবির হাতে আছে, র্যাবের হাতে আছে, এটুকু আমি মানতে পারি। কিন্তু এই ওয়েপন গুলো, যেটা একটা মারাত্মক ওয়েপন, এটা সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল? এবং এটা আমি বলেছিলাম আনসারের কতগুলো উক্তি প্রতিপক্ষিত, যারা ইনজিওর্ড ছিল, যারা যে বুলেটটা আমাকে দেখিয়েছে। তো আমি আশ্চর্য হলাম যে আনসারকে কেন একটা নিয়মিত বাহিনী মারতে যাবে? তো তারা তো তাদের সহযোগী। তখন বললো আমাকে যে যারা আনসার ছিল একাডেমির ভিতরে, তারা বেরোচ্ছিল না, এবং যেই কারণে তারা যে পাহারাদার যারা ছিল বা যারা প্রোটেক্ট করছিল আনসার একাডেমি যেটা আছে সেখানে, সেইখানে কিছু সিভিলিয়ান কাপড় পরে, এবং আমি ভিডিও দেখলাম যে তাদের হাতে এই ওয়েপন, যেটা পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এদের কাছে থাকার কথা, সেটা কিভাবে গেল? আমি ওই কথা বললাম যে পুলিশের রাইফেল, পুলিশের অস্ত্র, এই অস্ত্রগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল সেটার একটা ইনকোয়ারি করার জন্য। আমি তো অন্ধ নই, আর আমি ওয়েপন সম্বন্ধে একেবারে অজ্ঞই নই যে আমি বলতে পারবো না যে পুলিশের কাছে ছিল 7.62 ছিল কি ছিল না, এটা তখন আমদানি হয়েছে। আমি মনে করি এটা ওই যে যেটা বললাম, যার যার মতো করে যদি তিনি এটা বিশ্লেষণ করে, তিনি যদি মনে করেন যে এটা নিয়ে উনি প্লাস পয়েন্ট পাচ্ছেন, তো আমি কি বলবো, উনি তো 15 বছর এই দেশ চালিয়েছেন, যেমনি চালান, তাহলে তো আমার ওনার প্রজ্ঞার প্রতি আমার যে একটা কোনো বিশ্বাস ছিল বলে মনে হয় না। মানে উনি যেভাবে বলার চেষ্টা করছে, মানে ওনার টোনটা ছিল এরকম যে ওনাদেরই তো উপদেষ্টা বলে বেড়াচ্ছেন যে এই সিভিলিয়ানদের হাতে কি করে এই ধরনের অস্ত্র গেল। মানে চিন্তা করে দেখুন, মানে উনি বলার চেষ্টা করছে যে ছাত্ররা নিজেরাই নিজেদেরকে গুলি করেছে, মানে অনেকটা এভাবে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ ট্রু, ওটাই তো বলার চেষ্টা করছেন। উনি তো উদর পিন্ডি ভোদের কাছে চালিয়েছেন এতগুলো বছর। এবং আমি যখন এই উপদেষ্টা ছিলাম না, আপনি সিভিল সোসাইটিতে কথাবার্তা বলতাম, আমি তো বহুবার বলেছি, বহুবার, মানে একেবারে সরাসরি না বললেও আলাদা আলাদা ভাবে বলেছি। এমনও আছে এই লাস্ট নির্বাচনের আগেও বলেছিলাম যে ভালো করতো যদি সবাইকে নিয়ে নির্বাচনটা করতে পারতো, কিন্তু এই নির্বাচন যারা করবে তাদের, আপনি ভিডিও খুঁজে দেখেন, আম ছাড়া দুটোই যাবে। সেটা ডিসেম্বর মাসে যখন জানুয়ারিতে নির্বাচনটা হলো। এখন উনি তো ওনার মতো করে কথা বলেন, উনি ওনার মতো ইন্টারপ্রিটেশন করেন। উনিও তো বলতে চাইছেন যে আমি তাই মিন করেছি, কিন্তু আমার পুরো বক্তব্যটা আগে 1 খণ্ড উনি নিয়েছেন। আমি তো ইনভেস্টিগেশন করতে চেয়েছিলাম, আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম তাহলে শিওর আমি ইনভেস্টিগেশন করতাম যে পুলিশের এই রাইফেল বা অন্য কোনো বাহিনীর রাইফেল কিভাবে হেলমেট পরা, প্যান্ট শার্ট পরা ইয়াং ছেলেমেয়েদের কাছে গেছে। এবং এটা তো আমি এখন বলছি না, এটা তো এমনকি জাতিসংঘের যে ইনকোয়ারিটা হয়েছে সেখানেও এই কথা উল্লেখ করা আছে যে অনেক আনঅথরাইজড লোকের কাছে এই ওয়েপন চলে গেছে। সেটা তো আমি যেহেতু নেই সেখানে,